কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই হয়ে গেল রাজ ও রুহির বিয়ে। ওরা দুজন এখন স্টেজে বসে মেহমানদের সঙ্গে পরিচিত হচ্ছে। হিয়া একদম পেছনের সারিতে দাঁড়িয়ে দেখে গেল সবটা। রাজ ও রুহির মুখ থেকে হাসি যেন সরছেই না। কত সুন্দর হাস্যোজ্জ্বল মুখে রয়েছে দুজন। দেখে মনে হচ্ছে রাজ ও রুহির বাজানি কত বছরের সম্পর্ক, যদিও এই বিষয়ে হিয়া তেমন কিছুই জানে না। অথচ এই দুই হাস্যোজ্জ্বল চেহারার পেছনে লুকিয়ে রয়েছে একটা হাসি খুশি মেয়েকে ঠকানোর ভয়ঙ্কর গল্প। ওদের দুজনকে এভাবে খুশিতে থাকতে দেখে মনে মনে হিয়ার আফসোসই হল। কেননা তার সাথে যদি রাজের বিয়ে হতো তাহলে হয়তো রাজরুহি জুটির মতো অত সুন্দর লাগত না। আচ্ছা, যদি ভালো নাই লাগে, যদি সম্পর্কে পূর্ণতা নাই বা পায়, তাহলে দেখা হয় কেন? কেন পরিচয় হয় দুজন মানুষের? আর কেনই বা তাদের ভেতরে আবার তৃতীয় পক্ষ চলে আসে? হিয়ার মুখে হাসি থাকলেও অন্তর পুড়তে লাগল। হিয়া এখনও বুঝতে পারছে না রাজ বা রুহির সাথে তার কিসের শত্রুতা, কী কারণে তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করা হলো। হিয়া অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল ওদের দিকে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হঠাৎ হিয়ার চোখ দুটো বড় হয়ে গেল। এতক্ষণ ধরে তো হিয়া খেয়ালই করেনি। গিফট বক্স নিয়ে স্টেজে উঠেছে হিয়ার ফ্রেন্ডরা, নাফিস ও মার্জিয়া। হিয়া অবিশ্বাস্য চোখে দেখল সব। কি হচ্ছে এসব? নাফিস ও মার্জিয়া রুহির হাতে গিফট দিয়ে কতক্ষণ দাঁড়িয়ে হাসি ঠাট্টা করল। ওরা চলে যাবার পরই এলো রাজের বন্ধুরা। ওরাও গিফট দিয়ে নবদম্পতিকে নিয়ে মজা করল অনেকক্ষণ। অথচ ওরা সবাই জানত হিয়ার সাথে রাজের সম্পর্কের কথা। রাজ ও হিয়ার সম্পর্ক ১-২ দিনের নয়, ৩টা বছরের সম্পর্ক। তার মানে ওরা সকলে মিলে হিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করল। কিন্তু এমন শত্রুতা ওদের সাথে হিয়ার জানা মতে এমন কোনো কারণ মাথায় আসছে না যার দরুন ওরা সবাই মিলে ওকে ঠকাবে। হ্যাঁ, এটা ঠিক ছিল যে ভার্সিটিতে প্রথম ভর্তি হবার পরই রাজের সাথে তার ঝামেলা বাঁধে। রাজকে সে থাপ্পড়ও মেরেছিল একদিন, কিন্তু তা তো চলে গেছে কোন কালে। তারপর তো তারা সম্পর্কে দড়ালো। হিয়া, এই সব কিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। নাফিজ, মার্জিয়া তার সাথে কেন এমন করল? রাজির সেকেন্ড সারপ্রাইজ বোধহয় এটাই ছিল। স্টেজ ফাঁকা হয়ে গেলে রাজ সবাইকে ছাপিয়ে হিয়ার দিকে তাকালো আবার। রুহিও তাকালো হিয়ার দিকে। দুজনের ঠোঁটেই বাঁকা হাসি, তবে রুহির থেকে রাজের হাসিটা আরও প্রকাশ্য। হিয়া ওদের দিকে তাকিয়েছিল, তাই দেখতে পেল এসব। হিয়া তো জানে এই হাসির কারণ কি। তাকে আঘাত করার জন্যই তো, তাই না? এমন ঠুনকো কারণে হিয়া আঘাত পাবে না, কিছুতেই না। হিয়া নিজেও ওদের দিকে ঠোঁট এলিয়ে হাসল, তারপর মিডল ফিঙ্গার দেখালো ওদের। এসব দেখে কেসে উঠল রুহি। রাজ দ্রুত চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে ফিরল। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! রাজ ও রুহি ছাড়াও অন্য একজন খেয়াল রাখল হিয়ার দিকে, এবং এই বিষয়টা তারও নজর এড়াল না। গ্রাম বাংলায় নিয়ম আছে, নতুন বউয়ের সাথে শ্বশুরবাড়িতে তার পরিবারের কেউ যায়। রুহির সাথে যাওয়ার কথা ছিল রুহির নানির, কিন্তু তিনি বয়স্ক মানুষ, হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় যেতে পারবেন না। তাই রুহি বায়না ধরেছিল তার সাথে যেন হিয়া ও তুবা যায়। হিয়া তখন তো আর জানত না রুহির স্বামী কে হবে। এখন যখন কন্যা বিদায়ের পর্ব এলো, তখন হিয়া তো কিছুতেই যাবে না, যাওয়ার কোনো প্রশ্নই আসে না। হিয়া ঠিক বুঝতে পারছে রুহি ইচ্ছে করেই তাকে নিতে চাচ্ছে। এসব জেনে বুঝেই হিয়া যেতে চাইল না, কিন্তু রুহি মেয়েটা সবার সামনে এমন কান্নাকাটি করল যে হিয়াকে বাধ্য হয়ে যেতেই হবে। হেলেনা চাইছিলেন না হিয়া যাক, কেননা মেয়েটার শরীর এমনিতেই ভালো নেই। ওখানে গিয়ে কোথায় কি করবে না করবে তার ঠিক নেই, নিজের খেয়াল রাখবে না। এই জন্যই তিনি রুহিকে বোঝাতে চাইলেন। বিদায়ের আগে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়েছে সে, তাই হেলেনা আর কিছু বলতেও পারলেন না। ওদিকে সবাই হিয়া ও তুবাকে তাড়া দিতে লাগল, তারা যেন দ্রুত সব গুছিয়ে নিয়ে আসে। না চাইতেও হিয়াকে যেতে হলো গোছাতে। তার পরনে তখন ছিল একটা খয়েরি শাড়ি। গোলগাল সুন্দর চেহারার মেয়েটাকে এই শাড়িতে বেশ ভালোই লাগছে। হিয়া হয়েছে তার মায়ের ফটোকপি। হেলেনাও ভীষণ সুন্দর দেখতে, আর হিয়াও সেরকম। টানা টানা হরিণী চোখ, খাড়া নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, কোমর ছাড়ানো ঘন কালো চুল। হিয়া ছোট থাকতে নাকি সকলে ওকে গোলাপের সাথে তুলনা করত। সব মিলিয়ে মেয়েটা অসম্ভব সুন্দর। হিয়া ও তুবা চটজলদি কিছু কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরোল।
তবে তারা আসার আগেই রুহিকে অন্য গাড়িতে নিয়ে চলে গেছে বরযাত্রীরা। রুহি কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গিয়েছে, তার জন্যই রুহিকে আগে নিয়ে যাওয়া হয়েছে। হিয়ারা যাবে রাজের বড় ভাই নাফির গাড়িতে। এসব দেখে হিয়া নাক শীতকালো, কিন্তু যেহেতু রুহি বলে গেছে তাই বাড়ির সকলের জোড়াজুড়িতে তাকে যেতে হলো। নাফির সাথে আরও একটা ছেলে রয়েছে, তার নাম তাসরিক। নাফি ড্রাইভ করছে, তাসরিক তার পাশের সিটে বসেছে, আর হিয়া ও তুবা বসেছে পেছনে। সবার থেকে বিদায় নিয়ে নাফি গাড়ি স্টার্ট করল। হিয়ারা যেহেতু ওদের বেআইন হয় তাই তাসরিফ বলল, বেআইনরা কিন্তু আগুন, আমাদেরকে তো জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন। তুবা হেসে উঠল তাসরিকের কথায়, কিন্তু হিয়া সূচক শব্দ করল বিরক্তিতে। বর্তমানে সে গোটা দুনিয়ার উপরেই বিরক্ত, নিজের জ্বালায় সে বাঁচছে না, আর আসছে ফাউল আলাপ নিয়ে। অসহ্য। তাই নাকি? তো এখন উপায়? তুবা বলল তাসরিককে। এই কথাই যেন সুযোগ পেয়ে গেল তাসরিক। সে বলল, যেই জ্বালাতে পারে সে নেভাতেও পারে, শুধু উপায়টা জানতে হবে, বুঝলেন? যাই হোক, আমার ডায়াবেটিস আছে, বুঝলেন? এখানে ডায়াবেটিস আসলো কোথার থেকে? আর নেভানোরই বা কী উপায়? আপনি যে মিষ্টির মিষ্টি, ডায়াবেটিস না থাকলে নিশ্চিত খেয়ে ফেলতাম। হিয়া শব্দ করে হেসে উঠল, আর তুবা কেসে উঠল। তাসরিক মুচকি হেসে আবারও বলল, আগুনের ব্যাপারটা বলি। এই যে ধরেন, আপনাকে দেখে আমার মনে অসুখ হয়েছে, মনের মধ্যে আগুন জ্বলছে। এখন মনের অসুখ তো আর যেমন তেমন ওষুধে সারবে। তাসরিক বেচারা কথা শেষ করতে পারল না, তার আগে নাফি খানিকটা ঝাড়ি মেরে বলল, ভাই থামবি প্লিজ। আমার ভাই হয়ে তুই মেয়েদের সাথে এমন সস্তা ফ্ল্যাট করছিস? ছি। নাফির কথা শুনে ওরা তিনজনই একযোগে ভেঙচি কাটল। এরপর নীরবতা পালন করতে করতেই ওরা পৌঁছে গেল নাফিদের বাড়িতে। রুহি তখন একটা রুমে বসে আছে, তাকে ঘিরে রয়েছে এ বাড়ির সমস্ত আত্মীয় স্বজন। রুহি ও তুবা পৌঁছালে ওদের সাময়িকভাবে নাস্তাপানি খেতে দেওয়া হয়, তারপর নিয়ে যাওয়া হয় রুহির কাছে। এতক্ষণ হিয়া ভালো থাকলেও রুহির সামনে আসার পরেই হিয়ার হৃৎপিণ্ড কাঁপতে লাগল। রুহিকে মাঝখানে বসিয়ে হিয়া ও তুবা বসল রুহির দুই পাশে। মানুষ আসছে যাচ্ছে বিরামহীনভাবে, কমার নামই নেই। যদি দেখার দরকার হয় সবাই একবারই এসে দেখে যাক, বারবার আসার কি দরকার? আশ্চর্য। প্রায় ১.৫-২ ঘণ্টা ওরা বসেই থাকল। এরপর লোকজন একটু কমতে শুরু করল। তখন রুমে শুধুমাত্র ওরা ৩ বোন, আর কাকতালীয়ভাবে তুবার তখনই ওয়াশরুম যেতে হবে। ও ঘর ফাঁকা দেখে দৌড়ালো ওয়াশরুমে। হিয়া বিয়ের পর থেকে রুহির সাথে এই পর্যন্ত একটা কথাও বলেনি, আর বলার ইচ্ছেও নেই। যদি পরিবেশ বিবেচনায় বলতেই হয়, সেটা হবে শুধুমাত্র লোক দেখানোর জন্য। তুবা চলে যাওয়ার পরও হিয়া কিছুই বলল না, সে নিজের মতো করে ফোন টিপতে লাগল। রুহি ভেবেছিল হিয়া হয়তো তাকে কিছু বলবে বা কোনো রিয়্যাক্ট অন্তত করবে, কিন্তু হিয়া তা করেনি। এই জন্য রুহির ভীষণ রাগ হল, জিদ কাঁপল মাথায়। সে হিয়ার দিকে ঘুরে বসল, কেমন একটা গম্ভীর গলায় বলল, তোর রাগ হচ্ছে না হিয়া? হিয়া ভেবেছিল কথা বলবে না, কিন্তু এখন ভেবে দেখল যদি সে কথা না বলে তাহলে সবাই ভাববে হিয়া কষ্ট পেয়েছে। হিয়াকে কষ্ট দিতে ওরা সফল হয়েছে, তাই হিয়া কথা বলছে না। রাগ কেন হবে? রুহি খানিকটা তাচ্ছিল্য হেসে বলল, এই যে প্রেম করে ধোকা খেলি, তোর কি কিছুই হচ্ছে না? হিয়া হেসে উঠল, খুব কনফিডেন্সের সহিত বলল, তাহলে মানলে যে আমাকে ধোকা দিয়েছ তোমরা? যাকগে সে কথা। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বিন্দুমাত্র আগ্রহ জমছে না এই বিষয়ে। কষ্ট পাওয়া তো অনেক দূরের বিষয়। রুহিও পাল্টা হেসে বলল, রাগ কেন হবে? রুহি খানিকটা তাচ্ছিল্য হেসে বলল, এই যে প্রেম করে ধোকা খেলি, তোর কি কিছুই হচ্ছে না? হিয়া হেসে উঠল, খুব কনফিডেন্সের সহিত বলল, তাহলে মানলে যে আমাকে ধোকা দিয়েছ তোমরা? যাকগে সে কথা। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমার বিন্দুমাত্র আগ্রহ জমছে না এই বিষয়ে। কষ্ট পাওয়া তো অনেক দূরের বিষয়। রুহিও পাল্টা হেসে বলল, তুই কষ্ট পাচ্ছিস কি না পাচ্ছিস তা তোর মুখ দেখেই বোঝা যাচ্ছে, শুধু শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না। হিয়া প্রত্যুত্তর করার আগে তুবা চলে আসলো ঘরের ভেতরে। রাত তখন ১১টা। হিয়া একা একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচের ড্রয়িং রুমে সবাই কত আনন্দ ফুর্তি করছে। হিয়ার এসব কিছুই ভালো লাগছে না, ওর ক্ষণে ক্ষণে শুধু রাগ লাগছে। মনে যাচ্ছে সব কটাকে যদি থাপড়াতে পারত তাহলে ভালো লাগত। হিয়া উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল।
মনের মধ্যে ঘুরছে একগাদা প্রশ্নের ঝাঁক, কিন্তু তার উত্তর আর মিলছে না। হিয়া ঠিক করল সুযোগ বুঝে রুহির কাছে সে জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণেই আতঙ্কে আরেক মনে বলল,